ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদেরকে যে ক্লাসটি নিচ্ছি এটি হলো তোমাদের ঢাকা বোর্ড 2001 ইংরাজি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের। তো ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমি তোমাদের আজকে খুচরা অবদান বই সংক্রান্ত ব্যাপারে আমি তোমাদেরকে সমাধান দিব। তো তার আগে আমি তোমাদেরকে এই প্রশ্নটা একটু দেখে নিচ্ছি যে তোমরা অনেকেই আমাদেরকে দেখতে চেয়েছো যে বিগত বছরগুলোতে কি ধরনের প্রশ্নপত্র হতো। এই জন্য আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট আমি একটা পেজ শুধু তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো দেখো 2001-এ বা তার আগের সময়গুলোতে স্বাভাবিকভাবে এই কোয়ালিটির প্রশ্ন হতো, এরকম ভাবে তোমাদের থাকতো। যখন তোমাদের এই এমসিকিউটা তখন ছিল না, তো সেই ক্ষেত্রে প্রশ্নের ধরনগুলো ছিল এরকম যে হিসাব বিজ্ঞান বলতে কি বুঝো, হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো লিখো। এর নাম্বার ছিল 6 মার্ক। এইটা অথবা যদি কেউ চেত যে এটা না দিয়ে এইটা দিতে, সেই ক্ষেত্রে সে এটা দিতে পারতো। তো যাই হোক, এগুলো নিয়ে আমি সময় নষ্ট করছি না, আমি তোমাদেরকে একটু দেখালাম, তোমরা প্রয়োজন হলে ভিডিও বার ক্লিক করে তোমরা দেখে নিতে পারবা। তো যাই হোক, এখন এই জায়গা থেকে আমি তোমাদের এই প্রশ্ন থেকে 6 নাম্বার যে প্রশ্নটা, এই প্রশ্নটা যে এসেছিল, এই প্রশ্নটার সলিউশন মূলত তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো যে এখানে এসেছে নিম্নলিখিত তথ্যাদি অবলম্বনে অগ্রদত্ত পদ্ধতিতে একটি খুচরা অবদান বই প্রস্তুত করো বা তৈরি করো। তো সেই ক্ষেত্রে কিছু এন্ট্রি দেয়া আছে। তোমাদের এখন বর্তমানের যে সিস্টেম অঙ্ক, বরং এর থেকে এখন কিন্তু কঠিন অঙ্ক তোমাদের থাকে বা তোমাদের করতে হয়। তো তারপরও এই সময়টি বলতে গেলে যে এই জাতীয় অঙ্কগুলো ওই সময়ের জন্য ছিল নতুন অঙ্ক। তো যাই হোক, আমি তোমাদেরকে অঙ্কটি উপস্থাপন করলাম তোমাদের সামনে যে কি কি এন্ট্রিগুলো ছিল। দেখো যে খুচরা নগদ তহবিল, এই যে নগদ তহবিল খুচরা যেইটা, এই টাকাটাকে নিয়ে কি করতে হয় যে তোমার হিসাবটা শুরু করতে হবে ফার্স্ট ব্যালেন্স বিল হিসেবে নিয়ে। তো এরপরে কি এন্ট্রি আছে দেখো, ডাক টিকিট বাবদ প্রদত্ত, এরপরে কাগজ ক্রয় বাবদ প্রদত্ত, মণিহারি দ্রব্যাদি বাবদ পরিশোধ, কালি ও পেন্সিল বাবদ, টেলিগ্রাম বাবদ, যাতায়াত ব্যয়। আচ্ছা যাই হোক, এখানে যে এন্ট্রিগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে আমাদেরকে কি করতে বলা হয়েছে একটু দেখি। অগ্রদত্ত টাকার পরিমাণ অপরিবর্তিত রেখে নির্দিষ্ট সময়ান্তে পেটি ক্যাশিয়ার কত টাকা প্রাপ্ত হবে উহা লিপিবদ্ধ করে নগদান বইয়ের উদ্বৃত্তকরণ দেখাও। এখানে কি বলা হয়েছে দেখো, একটু লক্ষ্য করো যে বলা হয়েছে পেটি ক্যাশিয়ার। পেটি ক্যাশিয়ার মানে হলো, যদি সহজ কথায় বলি, খুচরা ক্যাশিয়ার। ঠিক আছে, এটাকে বলা হয় পেটি ক্যাশিয়ার, এরকম ভাবে লেখা হতো। তো যাই হোক, এরপরে বলা হয়েছে কি এখানে যে অগ্রদত্ত টাকার পরিমাণ অপরিবর্তিত রেখে, এটাও কিন্তু চমৎকার একটা ব্যাপার, যেটা আমি তোমাদের প্র্যাকটিক্যাল অঙ্কে গিয়ে আলোচনা করব যে অগ্রদত্ত টাকার পরিমাণ অপরিবর্তিত রেখে যদি এটা করতে বলে হয় তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের সলিউশন করা হতো। যাই হোক, এখান থেকে একটা কথা বলে রাখি তোমাদের প্রিয় শিক্ষার্থী, সেটা হলো যে এইখানে যে এন্ট্রিগুলো আছে, এই এন্ট্রিগুলো আলোকেই কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে আমাদের বক্সটা আমি তোমাদের এটার উপরে অবশ্যই ক্লাস দিয়ে দিয়েছি আগে, তোমরা ওইখান থেকে বক্সটা যাদের প্রবলেম আছে তোমরা একটু দেখে নিতে পারবা। তারপরে এখানে আমি হালকা আলোচনা করে দিচ্ছি যে বক্সটা সম্পর্কে। তোমাদের এরকম একটা বক্স থাকবে, প্রাপ্তি একটা সাইড থাকবে, তারপরে তারিখ, বিবরণ, এরপরে ভাউচার নং। এখানে চাইলে তোমরা রেফারেন্সের জন্য আবার একটা ঘর রাখতে পারো। তো যাই হোক, মোট টাকা তোমাদের এখানে থাকবে। এরপরে তোমাদের এই যে এন্ট্রিগুলো আছে, এই এন্ট্রিগুলো বিশ্লেষণ করে এক একটা এন্ট্রি এক একটা খাতের জন্য আমরা কি করব, কতগুলো মানে কলাম করব। এখন এখানে কি কি কলাম হবে এইটা কিন্তু ডিপেন্ড করবে আমাদের যে এন্ট্রিগুলো আছে, এই এন্ট্রিগুলো যে এখানে যে এন্ট্রিগুলো আছে এটা কোন ক্যাটাগরির এন্ট্রি, এই ক্যাটাগরির উপরে আমরা এক একটা করে করব, কলাম করব। সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, স্বাভাবিকভাবে 5টা কলাম করলেই এনাফ হয় বিভিন্ন অঙ্কের। সেই বা যদি কোনোটা হয় যে এগুলো কলামের সাথে না মিলে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বিবৃতিতে নিয়ে যেতে পারি। তবে সেই ক্ষেত্রে কি কি কলাম আমাদের করতে হয় খুচরা নগদান বা খুচরা অগ্রদত্ত পদ্ধতিতে, যেমন ডাক, তার, কাগজ ও কালি। এই কাগজ কালি এইটাকে কিন্তু মণিহারি হিসাবে ধরা হয়, বর্তমানে মণিহারি হিসাবে তোমরা এটাকে দিয়ে দিতে পারো। ঠিক আছে, কিন্তু
ওই আগে এরকম ভাবে মানে আলাদা আলাদা যেটা মনি হেভি সেটা শুধু মনি হেভিতে, এরপরে ওই যে তোমার কাগজ ও কালি এটার জন্য এরকম ভাবে আলাদা বক্স করা হতো। তো যা হোক, যাতায়াত, এই যাতায়াতের আবার একটা বহন খরচের নামেও যাতায়াত আর বহন খরচ দুইটা কিন্তু আলাদা করা উত্তম। ঠিক আছে, এরপর একটা করা হয়েছে বিবিধ। তো এখানে অন্য কোনো কোয়ালিটির যদি এন্ট্রি থাকে যেটা এগুলোর সাথে ম্যাচিং হবে না, সেই ক্ষেত্রে তার জন্য তোমরা বক্স দিতে পারো। মূলত এখানে কলামগুলো একটা বেশি বা কম এটার উপরে কিন্তু খুব একটা সমস্যা নেই, অর্থাৎ যেটা কলাম তোমাদের এখানে নেইও এরকম যদি কলাম হয় তোমাদের মনে হয়, সেই ক্ষেত্রে চাইলে তোমরা এটার মধ্যে বিবিধের মধ্যে নিয়ে যেতে পারো। আবার যদি মনে হয় যে না এটার জন্য 2-3টা এন্ট্রি আছে, সেই ক্ষেত্রে তোমরা আর একটা বক্স করতে, যেমন এক্সাম্পল এখানে দেখো এই যে আপ্যায়ন নাই। ঠিক আছে, যদি এখানে আপ্যায়নের জন্য কোনো এরকম কোনো এন্ট্রি থাকে, একাধিক এন্ট্রি থাকে, তখন তোমরা আপ্যায়নের জন্য আর একটা কলাম করে দিতে পারো। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন এখানে থেকে দেখা গেছে যে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো দেখো এই যে প্রথমে যে এন্ট্রিটা আছে এই এন্ট্রিটা এটা কিন্তু চাইলে তোমাদের এই যে এখানে যে লেখাগুলোর মধ্যেও কিন্তু এটা কথাটা থাকতে পারতো, যেমন খুচরা নগদ তহবিল, এইটা আমাদের হলো ব্যালেন্স বিডি হিসেবে আমরা নিয়ে আমরা কাজ আমাদের করতে হবে। সেই ক্ষেত্রে দেখো এখানে কি বলা হয়েছে, লেখা হয়েছে যে টু ব্যালেন্স বিডি, এই ব্যালেন্স বিডি আমরা প্রাপ্তি হিসাবে আমরা নিব। কারণ এইটা হলো আমাদের প্রথমে শুরু করা হয়েছে, অর্থাৎ প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে পেটি ক্যাশিয়ার কি করেছে, এই টাকাটা নিয়ে তার ব্যবসা মানে হিসাব শুরু করেছে। এরপরে যেই খাতগুলো এখানে আছে, যে যে জিনিসগুলো ক্রয় করা হয়েছে, এই দেখো এখানে প্রত্যেকটাই তোমরা কি করবা, এখানে লিখে ফেলবা প্রথমে লিখে তোমাদের টাকা কলাম তোমরা টাকা লিখে ফেলবা। এরপরে তোমরা চিন্তা করবা এখানে যে আমি এন্ট্রিগুলো লিখলাম এটা কোন এন্ট্রি কোন ক্যাটাগরিতে পড়ে, সেই অনুযায়ী কি করবে তোমরা এখানে করে একটা করে বক্স করবা তার নামে। ঠিক আছে, তার নামে একটা করে, যেমন এখানে কি বলা হয়েছে বাই ডাক টিকিট। ঠিক আছে, বাই ডাক টিকিট, তাহলে এই যে ডাক ও তার অর্থাৎ ডাক যোগাযোগের জন্য, অর্থাৎ চিঠিপত্র বিলি করার জন্য বা যোগাযোগের জন্য যে ব্যয়টা করা হয়েছে এইটা। তো সেই ক্ষেত্রে তোমরা কি করলা, এটার জন্য একটা বক্স করলা, বক্স করে এই কলামে নিয়ে গেলা। কাগজ কোবাই, এই যে কাগজ কোবাই এইটা কি কাগজ ও কালি এখানে লেখা হয়েছে, এইটা কিন্তু চাইলে তোমরা মনি হেভির মধ্যে নিয়ে যেতে পারো, চাইলে না, বরং এটাই বর্তমান সিস্টেমে নিবা। তবে ওই আগে ওইরকম ভাবে তো ওরকম করা হতো না, এই কারণে কাগজ ও কালি এটার জন্য আলাদা করা হয়েছে, মনি হেভির জন্য আলাদা করা হয়েছে। হ্যাঁ, কিন্তু মূলত এটা কাগজ ও কালি এবং এই মনি হেভি এটা একই জিনিস, তোমরা এটা একটার মধ্যে নিয়ে যাবা। আচ্ছা, মনি হেভি, এই মনি হেভির মধ্যে মনি হেভির জন্য স্পেশাল কলাম করা হয়েছে। আচ্ছা, কালি ও পেন্সিল, এই কালি ও পেন্সিল এটা কাগজ ও কালির মধ্যে নেওয়া হয়েছে। টেলিগ্রাম বাবদ, এটা স্বাভাবিকভাবেই ডাক ও তার। এরপর যাতায়াতের জন্য আলাদা একটা কলাম করে নিতে হবে। আচ্ছা, মজুরি, এখন এই যে মজুরির জন্য তোমার এই যে বিবিধ নামে একটা কলাম করে এই বিবিধের মধ্যে তোমার এই মজুরিটা নেওয়া হয়েছে। আচ্ছা, পরিবহন, দেখো এই পরিবহনে কিন্তু যাতায়াতের মধ্যে নেওয়া হয়েছে, অথচ এইটা যদি তোমার মালামাল আনা নেওয়ার জন্য পরিবহন হয়, সেই ক্ষেত্রে এটার জন্য কি করতে হবে, আমাদের আলাদা একটা কলাম করতে হবে। ঠিক আছে, পরিবহন বা বহন খরচ হিসাবে। আচ্ছা, যাই হোক, বিবিধ খরচ তো বলাই হয়েছে বিবিধ, এই জন্য বিবিধের মধ্যে নেওয়া হয়েছে রিক্সা ভাড়া, এই রিক্সা ভাড়াটাও যাতায়াতের মধ্যে যাবে স্বাভাবিকভাবে। আচ্ছা, দেখো এরপরে কি কাজ করতে হবে, এই যে খাতে তোমরা টাকাগুলো নিলা এইটার জন্য প্রতিটা কলাম কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করে ক্লোজ করে দিতে হবে। এবং এই যে টাকাটা, এটা টাকা কি করবো আমরা খতিয়ান পৃষ্ঠা স্থানান্তর করবো, তো এই জন্য এখানে খতিয়ান পৃষ্ঠা লিখে দিতে হয়। আর বা চাইলে তুমি তোমরা এখানে একটা ক্লোজ করে এখানে একসাথে লিখে দিতে পারো যে প্রতিটি, এই যেমন এখানে লেখা হয়েছে প্রতিটি এই কলামের যোগফল সংশ্লিষ্ট খতিয়ান হিসেবে ডেবিট করা হবে। তাহলে তোমরা ক্লোজ করে এখানে শুধু খতিয়ান পৃষ্ঠা লিখে দিলেই এনাফ, প্রতিটি পেজে না লিখলেও হবে। আচ্ছা, যাই হোক, এরপরে তোমাদের যে কাজটা করতে হবে, দেখো এটাকে তোমরা যোগ করে তোমরা কি করলা, এই 71 টাকা কি হয়েছে, খরচ হয়েছে। এই যে 71 টাকা খরচ হয়েছে, এটা কিন্তু এই যে এগুলোকে তোমরা যোগ করলে কিন্তু দেখবা 71 টাকাই হয়। এগুলোকে সম্পূর্ণ যোগ করে নামাতে হবে। নামানোর পরে এই টাকাটাকে এই পাশে নিয়ে আসবা বলতে ওই সময় এরকম ভাবে ব্যালেন্স করা হতো। এটা কেন করা হতো এটা সম্পর্কে কিন্তু আমি একটু আগে বলেছিলাম, যে এখানে যে কথাটা বলা হয়েছে, কি বলা হয়েছে দেখো, যে অগ্রদত্ত টাকার পরিমাণ অপরিবর্তিত রেখে নির্দিষ্ট সময়ান্তে পেটি ক্যাশিয়ারে কত টাকা প্রাপ্ত হবে উহা লিপিবদ্ধ করে নবদান বইয়ের উদ্বৃত্তকরণ দেখাও। এখন এই যে অগ্রদত্ত টাকার পরিমাণ অপরিবর্তিত রেখে, এই কথাটা মানে কি, এই কথাটা মানে তোমাদেরকে বুঝতে হবে। যদি এটা এখন বর্তমানে তোমাদের না বুঝলেও হবে,
তারপর আমি একটু বলি দিচ্ছি তোমাদের, দেখো তোমরা বুঝতে পারবো কিনা বিষয়টা। প্রথমত কথা হলো যে বলছে অগ্রদত্ত টাকার পরিমাণ অপরিবর্তিত রেখে, তার মানে এই যে অগ্রদত্ত টাকা কিন্তু চাপ ছিল 100 টাকা। তাহলে কথা বলা হয়েছে যে খুচরা ক্যাশিয়ারকে যে টাকা দেওয়া হবে হিসাব শেষে তার কাছে ওই টাকাই থাকতে হবে। সেই ক্ষেত্রে মানে এরকম ব্যাপারটা এরকম যে আমাকে যেমন 100 টাকা নিয়ে একটা হিসাব শুরু করলাম আমি, কিন্তু আমি হিসাব যখন শেষ করব তখন আবার আমার কাছে 100 টাকাই থাকবে। তাইলে আমি যত টাকা খরচ করলাম এই খরচের টাকাগুলো কি করবে, আমাকে আবার দিতে হবে, মাঝে দিতে হবে না। তাহলে আমি যত টাকা খরচ করলাম এই টাকাটা হলো কত টাকা, এই যেমন 71 টাকা, এই 71 টাকাটা খরচ করা হলো বা খরচ করা হয়েছে। যেহেতু খরচ করা হয়েছে তাহলে পেটি ক্যাশিয়ার বা খুচরা ক্যাশিয়ার কি করবে, প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে এই 71 টাকা নিয়ে আসবে, নিয়ে এসে এই টাকাটাও কিন্তু এই যে দেখো যে টু নবদান হিসাব এই 71 টাকা এখানে আসছে। আচ্ছা, আসার পরে ব্যাপারটা কি হলো দেখো, এখন এখানে যোগ করলাম, যোগ করার পরে কি হলো 171 টাকা, এই 171 টাকা এখানে আনলাম। আনার পরে এই 171 টাকা থেকে আমরা কি করলাম যে যেহেতু যে কথা তোমাদেরকে বলেছি যে 100 টাকা আমার কাছে থাকতে হবে, তাহলে ব্যালেন্স ছিরি কি আমাদের 100 টাকা থাকতে হবে, তাহলে ব্যালেন্স ছিরি হলো 100 টাকা। এই 100 টাকা যদি আমরা ব্যালেন্স ছিরি হয় তাহলে বাকি বিয়োগ করলে সেই 71 টাকাই তো হয়, তাহলে এই 71 টাকাই ওখানে থাকবে। এবং এই যে 100 টাকা, এই 100 টাকা ব্যালেন্স ছিরি এইটা আবার পরবর্তী হিসাবকালে গিয়ে আবার ব্যালেন্স বিডি হিসাবে এই 100 টাকাই থাকবে। তো ব্যাপারটা একটু জটিলতা মনে হলেও ব্যাপারটা কিন্তু এরকম ওইরকম ভাবেই তোমার তখন হিসাবগুলো প্রস্তুত করা হতো, ঠিক আছে। কারণ ব্যাপারটা এরকম যে আমি যত টাকা ক্যাশিয়ার আমাকে দিবে হিসাব করার জন্য এত টাকা থেকে আমি কি করব, খরচ করে আমি ক্যাশিয়ারকে বলবো আমার এত টাকা খরচ হয়ে গেছে, যত টাকা খরচ হয়ে যাবে ক্যাশিয়ার আবার তত টাকা দিয়ে দেবে, যত টাকা দিয়ে দেবে তাহলে ওই টাকা নিয়ে ব্যালেন্স করে আমাকে যত টাকা নিয়ে আমি হিসাব করার নামছিলাম আমার পরবর্তী হিসাবকালে ঠিক তত টাকাই আমি আবার ব্যালেন্স বিডি হিসাবে আমি লিখে দেখিয়ে দেবো। এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে যে তোমার অগ্রদত্ত টাকার পরিমাণ অপরিবর্তিত রেখে, অর্থাৎ অগ্রদত্ত যে টাকা থাকবে ওই টাকাটা অপরিবর্তিত থাকবে, তার মানে ওই টাকা ফিক্স থাকবে, ওখান থেকে কোনো খরচ করা যাবে না বা কমানো বাড়ানো যাবে না। যাই হোক, আমি অতিরিক্ত আসলে কথা খুব একটা বললাম না, কারণ তোমাদের এই পদ্ধতিতে অঙ্ক এখন মানে ব্যালেন্স এই পদ্ধতিতে এখন করা হয় না, ঠিক আছে। তো এখন আরো সহজ পদ্ধতিতে তোমাদের ব্যালেন্স করা হয়। তো আমি তোমাদের এই পুরাতন সিস্টেমটা সম্পর্কে তোমাদেরকে একটু আমি বুঝিয়ে দিলাম। এরপরও প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হলো অনেক স্টুডেন্ট আছে যে অনেক বেশি ঘাটাঘাটনি করে পড়াশোনা করে এবং গোল্ডেন প্লাস এ প্লাস পেতেই হবে, তাদের এই ধরনের ঘাটাঘাটনি করা আসলে প্রয়োজন আছে বলে আমি নিজেও মনে করি। আর তোমরা যারা এই পুরাতন প্রশ্নগুলো তোমাদের যাদের প্রয়োজন আছে বলে তোমরা মনে করো এবং তোমরা এগুলোর সলিউশন চাও, তারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিলে আমি কিন্তু তোমাদের এইগুলা করতে পারবো, যেহেতু আমার কাছে বিগত অনেক বছরের প্রশ্নপত্র আছে এবং স্টুডেন্টরা আসলে অত বেশি ঘাটাঘাটনি করে না, যার কারণে আমিও অতটা গভীরে অনেক ক্ষেত্রেই যাই না। তবে যাদের প্রয়োজন তাদের জন্য কিন্তু আমি অবশ্যই যাব, শুধু এতটুকু না, এর থেকে অনেক বেশি গভীরে গিয়েও কিন্তু আমি তোমাদেরকে বিভিন্ন জিনিস আলোচনা করতে আমি প্রস্তুত। সেই ক্ষেত্রে তোমাদের প্রয়োজন আছে কিনা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। সেই ক্ষেত্রে আমি তোমাদের যত জটিলতা আছে অ্যাকাউন্টিং এর উপরে এই জটিলতাগুলো সম্পর্কে আমি তোমাদের সলিউশন আমি দিয়ে দেবো। একেবারে তোমার 9, 10 থেকে শুরু করে অনার্স, মাস্টার্স, বিবিএ, এমবিএ, ব্যাংকিং, ডিপ্লোমা সকল ক্ষেত্রেই আমি তোমাদের এইগুলো সলিউশনগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো প্রিয় শিক্ষার্থী, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলে সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ।